4.5 to 6.5 in IELTS writing. আজকে এই ভিডিওতে আমি এই সম্পর্কে কথা বলব। আমি মক টেস্টে 4.5 পাইছিলাম। আর ফাইনাল এক্সামে 6.5 বাট উইথআউট প্র্যাকটিস। সো এই জিনিসটা আমি বলি, আমি পার্ট 1 শুধুমাত্র ২ দিন আমি আরেকজন রায়হান নাম, সে একসাথে মিলে-ঝিলে আমরা পড়ছি। তো ওর কারণেই ধরা যায় আমি আ মানে রাইটিং লিখতে লিখা লাগছে আমার। ২ টা লিখছি রাইটিং টাস্ক 1, তাও ২ টা হচ্ছে লাইন গ্রাফ। তো আইএল সাইমনের যে বইটা আছে, ওইটার থেকে মানে উনি কিছু নিয়ম বইলা দিছে, তারপরে আরো কিছু নিয়ম প্রত্যেকটা ধরনের উপরে। তো ওই নিয়ম জাস্ট মেইনটেইন করে যে শুরুর জিনিসগুলাকে ফোকাস করতে হবে, শেষগুলারে ফোকাস করতে হবে, মাঝখানে কিছু স্পেশাল ফিচার্স গুলারে আ মেনশন করতে হবে। এই জাস্ট মানে এতটুকু নলেজ নিয়ে আমি লিখছি। তো পরে আমি ট্রাই করলাম যে ওকে, আমি যেহেতু 4.5 পাইছি, তাহলে তো আমার আরো বেশি লেখা দরকার আছিল। আমি লিখি নাই। আ আমি আরকি দেখা গেছে IELTS অ্যাডভান্টেজ আছে, তার ভিডিও খুব বেশি দেখছি। ওই জায়গাটাতে তার টাস্ক 1 বলেন বা টাস্ক 2 তে তার কিন্তু একটা ১০০ টার মতো একটা স্যাম্পল আছে। সো ওই স্যাম্পলটা আমি ট্রাই করছি যে আচ্ছা, এখানে সে কোন ফর্মুলা সে ব্যবহার করার ট্রাই করছে। এটা আমি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করছি। বিশেষ করে টাস্ক 2 তে যে তারটা আমার কাছে খুবই ইজি মনে হয় যে রাইটিং এর মেথড, এবং আমি আমার স্টুডেন্ট যারা আছে বর্তমান তাদেরকেও আমি এরকমই পড়াই যে মানে এত লোড নেওয়ার দরকার নাই। জাস্ট আপনি সিস্টেম বুঝেন, সিস্টেম বুইঝা আপনি লেখা শুরু করেন। তারপরে এই ব্রেইনস্টর্মিং নিয়ে অনেক চিন্তা করতে হয়। আমরা সাধারণ মানুষের সাথে যদি কোনো গ্যাঞ্জাম করি, লাইক একটা ছেলে আরেকটা ছেলের সাথে গ্যাঞ্জাম করতেছে, সে বিভিন্ন লজিক দাঁড় করাইতেছে। লাইকওয়াইজ মেয়ে একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে যখন গ্যাঞ্জাম করে, তখন সে বিভিন্ন লজিক দাঁড় করায়। "তুমি এটা কেন বললা?" তো এরকম আরকি। ধরেন আপনার যদি এই গ্যাঞ্জাম করার যদি আপনার মানে নলেজ থাকে, তাহলে আমি বলব যে আপনি ধরেন একটা বিষয়ে আপনি রিজনিং করছেন যে এই ২ টা কারণে আমি আ ডিসএগ্রি করি বা এগ্রি করি। তারপরে এইটা কারণটাকে আপনি জাস্ট এলাবোরেট করেন। বডি প্যারার কথা বলতেছি। ১ম এ এই কারণটারে জাস্ট লিখেন, তারপরে এটা এলাবোরেট করেন। তারপরে আরেকটু এলাবোরেট পারলে করেন। অ্যান্ড দেন একটা এক্সাম্পল দেন। অথবা জাস্ট একটা এলাবোরেশন করেন, তারপরে এক্সাম্পল দেন। আবার তারপরে দাস বইলা অথবা দেয়ারফর বইলা আপনি মানে কোয়েশ্চেন এর সাথে জাস্ট স্ট্রং কানেকশন দিয়ে আবার আপনি ওই ১ম সেন্টেন্সটাকে আবার প্যারাফ্রেজ করে লিখেন। মানে এই কারণেই আমি এগ্রি করতেছি। এটা আপনি আবার বলেন। যদি আপনার ওয়ার্ড কাউন্ট এর শর্টেজ মনে হয়। তো সেইম গোস টু ২ নম্বর কারণ দিয়ে আবার লিখেন, এটার এক্সপ্লেইন করেন, এক্সাম্পল দেন, আবার ওইটা ব্যাকে যান। তারপরে তো কনক্লুশন আপনি জানেনই যে আ ইন্ট্রো যেটা লেখছেন ওইটারই জাস্ট আবার প্যারাফ্রেজ হবে। সো আমি ওই IELTS অ্যাডভান্টেজ এর ক্রিস এর ভিডিওস গুলা আমি দেখছি। ওই জায়গা থেকে তার প্যাটার্নটা আমি বোঝার চেষ্টা করছি। অ্যান্ড ইন IELTS রাইটিং টাস্ক 1, তার কিন্তু ওই যে লাইন গ্রাফের ক্ষেত্রে সে সুন্দর করে যে কিভাবে উঠছে এটা নামার আগে, আ এই জিনিসগুলো আমি মানে সেন্টেন্স প্যাটার্ন গুলো আমি ফলো করার ট্রাই করছি যে এভাবে সেন্টেন্স প্যাটার্ন কাজ করে। অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আমি মানে আলহামদুলিল্লাহ একটা 6.5 ইন IELTS রাইটিং এ পাইছি। সো এই জায়গাটাতে আমি বলব যে আমি এখন যাদের ক্লাস নেই, তাদেরকে আমি পরে আমি আইসা ধরেন রাসেল মিশেলের বই পড়ছি মানুষকে পড়ানোর জন্য। আমি নিজে পড়ি নাই। আমি ভাবছি এটা হয়তোবা নরমাল একটা বইয়ের মতো। ওইটা পড়ছি। পড়ার পরে আমি বোঝার চেষ্টা করছি যে হাউ রাইটিং IELTS রাইটিং টাস্ক 1 অ্যান্ড 2 ওয়ার্কস। তারপরে তো IELTS অ্যাডভান্টেজ আছেই, যেটা থেকে আমি দীক্ষা পাইছি। তারটা, তারপরে রাসেল মিশেলের এই ২ টারে এড করে আমি আলহামদুলিল্লাহ একটা ব্লেন্ড করার ট্রাই করলাম। এখন পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। আ মানুষজনকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি যে this is how IELTS writing task 1 and 2 works. So এটা আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের মানে rather than focusing on just templates, they should focus on sentence pattern. তারপরে হচ্ছে যে কি জিনিসটা চায়। আপনি IELTS যে কি আছে ওর ওয়েবসাইটে যান, যায়া পড়েন। তারপর হচ্ছে IELTS অ্যাডভান্টেজ আছে। তারপরে IELTS সাইমনেরটা পড়েন। কিন্তু আপনি দেখা যাবে যে আপনি ট্রাই করবেন যে আপনি যাতে এই প্রত্যেকটা আ মানে
বস যারা আছে IELTS এর ক্ষেত্রে এদের থেকে আপনি সমস্ত নাগেটসগুলাকে নিয়ে আপনি নিজে একটা জায়গায় রাখেন। সিমিলারিটিসগুলা বের করেন। তার মানে হচ্ছে এই জিনিসে আমার মাস্ট ফোকাস করতে হবে। দিস ইস হাউ ইউ ক্যান ইউ ক্যান বি এ গুড রাইটার বাই দ্য ওয়ে। সো আ আরেকটা জিনিস আপনি করতে পারেন যে, যেকোনো জিনিসের আনসার লিখছেন তাদেরটা ফলো করে। এটারে আপনি আবার সরাসরি ChatGPT তে দেন। আনসার কোয়েশ্চেন দিবেন, ফটো তুলে হোক আর যেমনি করে হোক। তারপরে হচ্ছে আপনি আনসারটা দেন আপনার। তারপরে ওইটার এরর্স গুলো আপনি খুঁজে পান। এরর্স খুঁজে পাইলে সেই এরর্স গুলা থেকে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন এরর্স এর মানে কারেকশন ফর্মটা নেন এবং কোন জায়গায় এরর করেছেন সেটাও তারে বলেন। তাইলে সে এরর গুলো বলবে। তারপরে সেটা কারেক্ট ফর্ম দিবে। দেখা গেল আপনার পুরা সেন্টেন্সটাই মানে এরর ফুল। সো সে আপনাকে একটা এরর ফ্রি অর এরর প্রুফ একটা আ বাক্য দিবে। সেটা আপনি প্র্যাকটিস করেন যে, আচ্ছা এই কথা বলতে গেলে আমার এইভাবে লিখতে হয়। তো আপনি এটা বারবার লিখেন। তখন দেখা যাবে যে এটা আপনার ফুল মাথায় ইনকর্পোরেট হয়ে গেছে এই সেন্টেন্স প্যাটার্নটা এবং এটাই আপনার দরকার। আমাদের ধরেন টাস্ক অ্যাচিভমেন্ট এর ক্ষেত্রে আমরা যতই লিখি আমাদের হয় না। ঠিক আছে? মোস্ট অফ দ্যা বাংলাদেশের কিন্তু আপনি রাইটিং এ মেবি এভারেজ স্কোর 5 এরও নিচে বাংলাদেশে। ইয়া এমনিতে তো IELTS এর 5.8 আউট অফ ব্যান্ড 9 এর মধ্যে মানে এভারেজ এই 2024 এর যে তারা রিপোর্ট দিল ব্রিটিশ কাউন্সিল সেটাতে যে আমাদের 5.81 or 82 বা 87 এরকম আমাদের এভারেজ IELTS স্কোর ইন বাংলাদেশ। সো আমি ওভারঅল আলহামদুলিল্লাহ 7.5 পাইছি। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনি ট্রাই করেন যে প্র্যাকটিস করার জন্য রাইটিং। আমার মতো এরকম ২ টা প্র্যাকটিস করে আপনার যাওয়ার দরকার নাই। আ আপনি সর্বোচ্চটা ট্রাই করেন। আপনি ডেইলি লিখেন। কারণ আপনার লিখার ভাষা যত সুন্দর হবে, আপনি হয়তো চিন্তার ভাষা সুন্দর হবে। চিন্তার ভাষা সুন্দর হলে আপনি বলার ভাষাটাও সুন্দর হবে। সো দিস ইজ অ্যাবাউট টুডে। অ্যান্ড আমি স্টোরি বলতে যেয়ে কিছু জিনিস বলছি যেগুলো আপনি ফলো করতে পারেন টু বুস্ট আপ ইউর IELTS রাইটিং স্কোর। আপনি যদি রাইটিং এ ট্রাবল ফেস করে থাকেন। দ্যাটস অল।